এর আগে মাঝে মধ্যেই দেখাই ফটোকপির দোকান বা জেরক্সের দোকানের আড়ালে আধার কার্ড চক্র ভুয়ো, কসমেটিক্সের দোকান, সেই কসমেটিক্সের দোকানের আড়ালে আধার কার্ড চক্র, গ্রেফতার কসমেটিক্সের দোকানে ভুয়ো আধার কার্ড। বাগদা থেকে গ্রেফতার অভিযুক্ত রাজকুমার বারুই। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, একা তো হতে পারে না এই রাজকুমার বারুই। একদমই দেখো, উত্তর 24 পরগনার বাগদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল যে বানেশ্বরপুরে এই কসমেটিক্সের দোকান এবং অনলাইনের দোকান রয়েছে রাজকুমার বারুইয়ের। এই অনলাইনের দোকানের আড়ালে সেখানে অন্যের আধার কার্ড, অর্থাৎ ভারতীয় কোনো নাগরিকের আধার কার্ডের ছবি পরিবর্তন করে বাংলাদেশি নাগরিকের আধার কার্ড বানিয়ে দেওয়া হতো, এরকম কিন্তু অভিযোগ পেয়েছিল তারা। গোপন সূত্রে খবর পেয়েছিল, সেই খবরের ভিত্তিতে গতকাল বানেশ্বরপুর বাজারে হানা দেয় বাগদা থানার পুলিশ এবং সেখানে হানা দিয়ে রীতিমতন চক্ষু চড়কগাছ পুলিশের। কারণ তার কম্পিউটার থেকে উদ্ধার হয়েছে এই নমুনা, অর্থাৎ যে নমুনার উপরে ভিত্তি করে কম্পিউটার থেকে এরকম বাংলাদেশি মানুষের আধার কার্ড বানানো হতো, সেই নমুনা কিন্তু পেয়েছে পুলিশ এবং ইতিমধ্যেই 6টি ভুয়ো আধার কার্ড এই রাজকুমার বারুইয়ের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। তারপরেই তাকে গ্রেফতার করা হয় এবং এই বিষয়ে রীতিমতন রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। গঙ্গা জেলা তৃণমূল কি হচ্ছে একবার দেখাবো। এই রাজকুমার বারুই, যার বাড়ি বাগদার মনোহরপুরে, বানেশ্বরপুরে দোকান খুলে বসে আছে, বাংলাদেশ থেকে একে ছবি পাঠিয়ে দিচ্ছে, বাগদায় বসে কালারিং আধার কার্ড বের করে দিচ্ছে, বিজেপি করে এবং সক্রিয় কর্মী বিজেপি। আবার বিজেপির নেতৃত্বরাই, যারা আজকে দিল্লি থেকে অনেক বড় বড় কথা বলছেন, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরা, আজকে তার দলের একজন কর্মী এই দেশদ্রোহী কাজ করছে, দেশের ক্ষতি করছে। এ অস্বাভাবিক, দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত। সারা ভারতবর্ষের মানুষ জানে, সারা বিশ্বের মানুষ জানে যে বিজেপি অন্যায়কে প্রশ্রয় দেয় না। তাই এরকম যে অভিযোগগুলো তৃণমূল কংগ্রেস করছে, তৃণমূল কংগ্রেস নিজেও জানে যে এইসব কাজের সঙ্গে কারা যুক্ত। সে ভারতীয় জনতা পার্টি করে কি না সেটা আমরা খোঁজ নিয়ে দেখব, বিবেচনা করে দেখব। আর দ্বিতীয় কথা, সে ভারতীয় জনতা পার্টি করুক বা না করুক, তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরাও দাবি করব পুলিশের প্রশাসনের কাছে। আবার বাংলাদেশি গ্রেফতার নদিয়ায়। 7 জন বাংলাদেশি 2 বছর ধরে এ রাজ্যে বসবাস করছিল। কোথা থেকে গ্রেফতার, কি বৃত্তান্ত, 2 বছর ধরে থাকলো কিভাবে? সরাসরি চলে যাব প্রতিনিধি রঞ্জিতের কাছে। রঞ্জিত, দেখো, এই 7 জন বাংলাদেশি 2 বছর আগে ভারতীয় দালাল মারফত তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল এবং শুধুমাত্র প্রবেশ করেনি, তারা এখান থেকে পালিয়ে গিয়েছিলেন গুজরাটে, আহমেদাবাদে। সেখানে তারা কাজ করছেন এবং পুনরায় তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছেন। এবং গতকাল রাতে ধানতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করে বরণবেড়িয়া এলাকা থেকে। পুরো এলাকাটি সীমান্তবর্তী এলাকা। গত কয়েক মাস ধরে রানাঘাট পুলিশ জেলার সীমান্তবর্তী থানাগুলি, বিশেষ করে ধানতলা, গাংনাপুর, হাসখালি, এই সমস্ত থানা এলাকা থেকে বাংলাদেশে অশান্ত পরিস্থিতি, আর সেই কারণেই এদেশে ঢুকে থাকার চেষ্টা। এবার পূর্বস্থলীর এক বৃদ্ধকে দেখাবো। দেখুন, ইনি মৃত। হ্যাঁ, না না না, খাতায় কলমে, এমনি তো জীবিত আমরা দেখতে পাচ্ছি, তাই ভাতা বন্ধ 80 বছরের বৃদ্ধ, খাতায় কলমে, সরকারি খাতায় কলমে মৃত। পূর্বস্থলী 2 নম্বর ব্লকের সুধীর বিশ্বাস এর নাম। কবে থেকে মৃত, কেন ভাতা বন্ধ, কেন প্রশাসনিক স্তরে কতবার জানিয়েছিলেন, কথা বলবো নবকুমারের সঙ্গে। নবকুমার, এই বিষয়টা হচ্ছে যে দীর্ঘ কোভিডের আগে থাকতে যখন 400 টাকা ভাতা ছিল, বৃদ্ধ ভাতা, তখন তিনি পেতেন। কোভিডের তার পরবর্তীকালে তিনি দেখেন যে তার কোনো খাতাতে কোনো নাম নেই এবং বিভিন্ন দপ্তরে এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে তিনি জানিয়েছেন বিষয়টিতে যে তার কেন ভাতা পাচ্ছে না। এই বিষয়ে আমরা নিমদহ পঞ্চায়েতের যে প্রধান আছে নীলিমা মণ্ডল, তাকে বিষয়টিকে জানালে তিনি বলেন যে ওই ভদ্রলোক তার যে মৃত বিষয়টি যেন ঘোষণা হয়েছে, তার লাইফ সার্টিফিকেট যেটা দিতে হয় সরকারি মতে, প্রত্যেক বছর যারা বৃদ্ধ ভাতা পান তাদের একটা লাইফ সার্টিফিকেট দিতে হয়, তিনি সেটা দেননি, ফলে সেখানে তার মৃত দেখাচ্ছে। কিন্তু এই বিষয়ে যে তার ছেলে, তিনি জানাচ্ছেন যে তেনারা বিজেপির হয়ে দাঁড়িয়েছিল বলে পঞ্চায়েতে, সেই জন্য হয়তো তার নাম বাদ গেছে। কিন্তু তিনি পঞ্চায়েত প্রধান বিষয়টিকে বলেন যে না,
সবার ক্ষেত্রে একই নিয়ম, সবাইকে জীবিত সার্টিফিকেট দিতে হয় বছরে একবার করে, সেটা ওনার দেয় নেই, সেই কারণেই এই বিষয়টি এখানে দেখাচ্ছে। ওকে, লকডাউনের আগে থেকে আমি 400 টাকা করে পেতাম। লকডাউন আরম্ভ হয়েছে তখন থেকে দেখি আমার ভাতাটা বন্ধ হয়ে গেছে। আমি পঞ্চায়েতে গিয়েছি, পঞ্চায়েতে জানতে গেছি, পঞ্চায়েতে গেলাম, পঞ্চায়েতে বলছে বিডিও অফিসে যান, বিডিও অফিসে গিয়ে জানেন, বিডিও অফিসে জানতে এসছি, দেখি আমাকে দেখাচ্ছে মৃত্যু, অথচ আমি জীবিত বেঁচে আছি। কি বলবো, আমি তো সেটা দরখাস্ত লিখে দিয়ে গেলাম, দেওয়ার পরে বলছে কাকা কিছুদিন পর আসবেন। আইলাম, তারপরে তার কোনো সুরাহা মেলে নাই, এখনো পর্যন্ত সেই জিনিসটা চালু হয়নি। পঞ্চায়েতে বিডিও থেকে অর্ডার করে যে 6 মাস অন্তর অন্তর, 6 মাস 1 বছর অন্তর অন্তর মানে লাইফ সার্টিফিকেট জমা করার কথা বলা হয়, তো ওরা তো উনি তো দেননি। এবার এটা তো বিডিও অফিসের মাধ্যমেই করা হয়, যেহেতু এখন উনি তো এখন বলছে যে উনি তো আপনাদের সঙ্গে বলছে, আমাদের পঞ্চায়েতে উনি কিছু জমা দেয়নি ওই সার্টিফিকেটটা। ওনাদের খবর দেওয়া হয়েছিল, ওনাকে খবর দিয়েছিল, ওনারা জমা দেননি লাইফ সার্টিফিকেটটা, তার জন্য হয়তো বন্ধ হয়ে গেছে, ওনারটা মৃত্যু বলে ঘোষণা হয়ে গেছে। সেটা বিডিও অফিস থেকে হয়েছে, আমাদের পঞ্চায়েত থেকে কিছুই হয়নি। অভিযোগ দিল্লিতেই আটক করা হয়েছিল এদের। নবদ্বীপের 2 শ্রমিক তারা ঘরে ফিরলেন। 2 শ্রমিককে দিল্লিতেই আটক করার খবর আমরা দেখিয়েছিলাম 23শে জুলাই। এই পরিযায়ী শ্রমিক বাংলাদেশি সন্দেহে দিল্লিতে আটক। এরা এখানকারই বাসিন্দা, এখানকারই আধার কার্ড, ভোটার কার্ড সব রয়েছে আমরা দেখতে পাচ্ছি। সরাসরি চলে যাব প্রতিনিধি রঞ্জিতের কাছে। রঞ্জিত, কত বছর আগে গিয়েছিলেন, কি করে ফেরানো হলো? দেখো, 3 মাস আগে তারা রাজমিস্ত্রি জোগাড়ের কাজে গিয়েছিলেন দিল্লিতে, এবং দিল্লির পাশাপাশি হরিয়ানাতে তারা কাজ করতেন। কেউ রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করতেন, তো কেউ টাইলসের কাজ করতেন, এমনটাই 2 শ্রমিকের থেকে জানা গেল। তবে তোমার জানি রাখি যে তাদের কয়েকদিন আগে রাতের অন্ধকারে তাদের যেটা থাকার জায়গা, সেখান থেকে কয়েকজন এসে তাদেরকে তুলে নিয়ে যায়, এবং তারা যখন সেখানে তাদের বিভিন্ন নথি থাকাতে শুরু করে, তাদের কোনো কথা না শুনে তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ, এমনটাই তাদের অভিযোগ। এবং সেখানে নিয়ে গিয়ে তাদেরকে আটক করে রাখা হয়। প্রায় 6 দিন তাকে একটি নির্দিষ্ট জায়গায় আটক করে রাখা হয়েছিল। অনেকেই তো আটকে রয়েছেন এখনো। এরা যে ফিরতে পারলেন, অনেকটা স্বস্তি। কিভাবে ফিরলেন? দেখো, পরিবার তারপরেই খবর পেয়ে তারা নবদ্বীপ থানায় যোগাযোগ করে, এবং থানা মারফত তারা সমস্ত নথি সেই দিল্লি পুলিশকে পাঠায়। তারপরে দিল্লি পুলিশ তাদের নথি দেখে সন্তুষ্ট তাদেরকে ছেড়ে দেয়। এবং গতকালই তারা যখন ফিরেছে, একেবারে একটা আতঙ্ক তাদের মধ্যে রয়েছে, যেহেতু তারা ভিন রাজ্যে গিয়ে তারা কাজ করে, এবং তারা পুনরায় কাজে যাবে কিনা সেটাও তাদের মধ্যে একটা সংশয় রয়েছে। এবং পরিবারও চাইছে না এই মুহূর্তে তারা ভিন রাজ্যে কাজে যায়। দেখানো হচ্ছে বিভিন্ন নথিপত্র তখন অস্বীকার করছে পুলিশ, বিভিন্ন জায়গায় এরকম অভিযোগ উঠছে। তারপরে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন যখন আবার তথ্য পাঠাচ্ছেন, নথি পাঠাচ্ছেন, তখন দিল্লি পুলিশ হোক, ওড়িশা পুলিশ হোক, হরিয়ানা পুলিশ হোক, তারা সন্তুষ্ট হচ্ছেন, ফিরিয়ে দিচ্ছেন। তাহলে প্রথমেই আটক কেন? এই অভিযোগও তো উঠছে। রাত 12টা বাজে আমাদের দরজায় আওয়াজ করে, ওরা মদ খেয়ে আসে, 4-5 জন আসে, এসে আমাদের দরজায় জোরে জোরে নাটি দিয়ে বাড়ি কাজ দেখায়, আবার আধার কার্ডগুলো ভালো করি দিয়ে আমাদের সময়কে তোলে দিয়ে আমাদের সোনা থানায় নিয়ে যায়। 180 জনের মধ্যে অনেক জনকে মার টর্চার করেছে, আমরা শুনেছি, ওরা বলেছে।